আসসালামু আলাইকুম। রফিকুল ইসলাম মহিলা অনার্স কলেজে অধ্যয়নরত সকল শিক্ষার্থীরা, বিশেষ করে অনার্সে অধ্যয়নরত সকল শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বিশ্বব্যাপী এই মহামারীর মধ্যে আশা করি সবাই গৃহে অবস্থান করছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং সুস্থ আছো। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের পাশাপাশি তোমরা যারা অনার্সে পড়ছো, তোমাদের কথাও মাথায় রেখে কলেজ কর্তৃপক্ষ তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। এরই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে অর্থনীতি বিষয়ের একটি ক্লাস নিয়ে এসেছি। এই যে আবদ্ধ পৃথিবী, এর মধ্যে থেকেও যে তোমাদের জন্য এই ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, এটার জন্য কিন্তু এটা তোমাদের কাছে একটা বড় পাওনা হিসেবে রয়ে থাকবে। কারণ অন্যান্য অনেক কলেজ রয়েছে যেখানে এখন পর্যন্ত এই অনলাইন ক্লাসের কোনো ব্যবস্থা করা হয়নি। তারপরেও রফিকুল ইসলাম মহিলা কলেজ যে তোমাদের জন্য এই ব্যবস্থাটা করে দিয়েছে, সেটা কিন্তু অনেক বড় কিছু। সেজন্য সবাই মিলে প্রিন্সিপাল স্যারকে এবং এই অনলাইন ক্লাসের সাথে সম্পর্কিত সকল কর্তৃপক্ষকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় যেহেতু তোমরা যারা অনার্সে রয়েছে তোমাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস, তাই তোমাদেরকে আমি অর্থনীতি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস শ্রমবাজার সম্পর্কে আজকে ধারণা দেব। যদিও এই টপিকসটা আমি সম্পূর্ণ নিজে থেকে তৈরি করিনি, তোমাদের মধ্যে একজন সমাজকর্ম বিভাগের একজন শিক্ষার্থী আমাকে রিকোয়েস্ট করেছে যে তাদের যে পঞ্চম অধ্যায় শ্রম এবং উৎপাদনশীলতা, সেই অধ্যায়টা থেকে কিছু পড়িয়ে দেওয়ার জন্য। এর সাথে সম্পর্কে রেখে হিসাব বিজ্ঞান বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগের স্টুডেন্টদের 16তম অধ্যায়ের যে শ্রমবাজারটা রয়েছে, সেই অধ্যায়টা এবং শ্রম উৎপাদনশীলতা অর্থাৎ সমাজকর্ম বিভাগের যে পঞ্চম অধ্যায়টা, এই দুইটা অনেকটাই মিল রয়েছে। তাই দুইটাকে একটু সমন্বিতভাবে আমি আজকে পড়ানোর চেষ্টা করব তোমাদের সাথে। তাহলে চলো সবাই মিলে আজকে শ্রমবাজারটা শুরু করে দেওয়া যাক। শ্রমবাজার, শ্রমবাজার কাকে বলে, তার সাথে সংশ্লিষ্ট যে বিভিন্ন কিছু, তা আমরা আজকে একটার পর একটা পড়তে থাকবো। তাহলে আগে আমরা সিকোয়েন্স অনুযায়ী প্রথমে সূচিপত্রটা লিখে নিচ্ছি, অর্থাৎ শ্রমবাজারের সাথে রিলেটেড কি কি পড়বো সবটা আগে দেখিয়ে নিচ্ছি। দেখো, প্রথমে পড়বো শ্রম, তারপর 2 নম্বর আমরা পড়বো শ্রমবাজার কাকে বলে বা শ্রমবাজার কি, তারপর 3 নম্বরে আমরা পড়ব মজুরি, 4 নম্বরে পড়া হবে প্রকৃত ও আর্থিক মজুরি, 5 নম্বরে আমরা পড়ব শ্রমবাজারে কিভাবে মজুরি নির্ধারণ করা হয়, শ্রমবাজারে মজুরি নির্ধারণ প্রক্রিয়া, শ্রমবাজারে মজুরি নির্ধারণ প্রক্রিয়া, এটার সাথে সংশ্লিষ্ট রয়েছে বা এটার সাথে রিলেটেড রয়েছে হলো শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান। আমি রিলেটে লিখে দিচ্ছি, দেখো, শ্রমের চাহিদা, শ্রমের যোগান, চাহিদা ও যোগান। এই অধ্যায়টাতে আরো অনেক কিছু রয়েছে, আমরা 2টা স্টেপে অধ্যায়টা পড়ার চেষ্টা করব। আজকে প্রথম ভাগে আমরা এই বিষয়গুলো পড়ব এবং দ্বিতীয় ভাগে মজুরির যে বিভিন্ন তত্ত্ব রয়েছে সেই তত্ত্বগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করব। অর্থাৎ একটা ক্লাসে যদি এই পুরোটা বিষয় ধরতে চাই তাহলে তোমরা কিন্তু কোনোভাবে সবটা বুঝতে পারবে না, কারণ এই প্রত্যেকটা বিষয় ভালোভাবে না বুঝলে কোনোভাবে মজুরির যে রিলেটেড বিভিন্ন তত্ত্ব রয়েছে, ওয়েজ যে লগুলো রয়েছে, সেই লটা আবার তোমরা ভালোভাবে বুঝবে না। তাই আমি প্রথম ভাগে এই বিষয়গুলো পড়াবো এবং দ্বিতীয় ভাগে তত্ত্বগুলো তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। তাহলে চলো একটা একটা করে সবাই পড়তে থাকি। প্রথমেই শ্রম। অধ্যায়টার দিকে খেয়াল করলে দেখো বলা আছে কি, শ্রমবাজার, অর্থাৎ প্রত্যেকটা বিষয় এখানে শ্রম দ্বারাই নির্ধারিত হবে। কারণ কি, শ্রম মানে কি সেই বিষয়টা যদি প্রথমে আমরা দেখি, শ্রম কাকে বলে। সাধারণত শ্রম বলতে আমরা কি বুঝি, সকল প্রকার পারিশ্রম, মানে কি যে শারীরিক যে একটা পরিশ্রম, সেটাকে আমরা শ্রম বলি। অর্থাৎ সকল প্রকার শারীরিক পরিশ্রম।
এটাকে বলা হয় শ্রম। সকল প্রকার শারীরিক পরিশ্রম এটাই শ্রম। কিন্তু যেহেতু অর্থনীতিতে পড়া হচ্ছে তাহলে বিষয়টার কিছুটা হলেও বিস্তৃত ধারণা প্রকাশ পাবে, কারণ অর্থনীতিতে প্রত্যেকটা বিষয়ের বিস্তৃত ধারণাই প্রকাশ পায়। শ্রম বলতে সকল প্রকার শারীরিক পরিশ্রমকে বোঝালে অর্থনীতিতে ধারণাটা কিন্তু কিছুটা হলেও বিস্তৃত। এর মানেটা হলো অর্থনীতিতে শ্রম বলতে বোঝানো হয় সকল প্রকার শারীরিক এবং মানসিক যে পরিশ্রম তার সম্মিলিত প্রয়াসকে বলা হয় শ্রম। অর্থাৎ মানুষ শারীরিকভাবে এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যে পরিশ্রমটা করে সেটাই শ্রম আকারে প্রকাশ পায় অর্থনীতিতে। বিখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল বিখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক মার্শাল উনি একটা খুব সুন্দর শ্রমের সংজ্ঞা দিয়েছেন। তার মতে একজন ব্যক্তির সকল প্রকার শারীরিক এবং মানসিক পরিশ্রম যা কিনা আনন্দ ছাড়াও অন্যান্য উপকারের জন্য করা হয় সেটাই মূলত শ্রম। অর্থাৎ আনন্দ ছাড়াও অন্যান্য উপকারের জন্য যা করা হয় সেটাই শ্রম। তবে অবশ্যই সেখানে শারীরিক এবং মানসিক অর্থাৎ শারীরিক এবং মানসিক বিষয়টা ইনক্লুড থাকবে। অর্থাৎ শুধুমাত্র শারীরিক বিষয়টা দিয়ে কি শ্রম প্রকাশ পাবে না, সেখানে শারীরিক এবং মানসিক উভয়টাই থাকতে হবে, তাহলেই শ্রম হবে। তা অর্থনীতির ভাষায় অর্থাৎ শ্রম হলো কি শারীরিক এবং মানসিক উভয় প্রকার পরিশ্রমের সম্মিলিত প্রয়াস। এখন আসো শ্রমবাজার কাকে বলে। 2 নম্বরে কি ছিল? শ্রম বাজার। শ্রমবাজার কাকে বলে? বাজার কাকে বলে আমরা জানি যে এমন একটা সুসংহত স্থান যেখানে কি চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে বা দর কষাকষির মাধ্যমে বিভিন্ন দ্রব্য কি ক্রয় এবং বিক্রয় হয়ে থাকে। এখন তাহলে শ্রম ও বাজার যদি এরকম বাজার যদি হয়ে থাকে বিভিন্ন চাহিদা এবং যোগানের সমন্বয়ে, তাহলে শ্রম ও বাজার, শ্রমটা যেহেতু শ্রমিকদের সাথে সম্পর্কিত, তাহলে শ্রম ও বাজার মানে হলো শ্রমিকদের সাথে রিলেটেড বাজারের কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ শ্রমবাজার হলো এমন একটি ব্যবস্থা যেখানে নিয়োগকারী অর্থাৎ নিয়োগকারী বা নিয়োগকর্তা যার পক্ষ থেকে শ্রমের চাহিদাটা আসে তারা এবং যারা শ্রমের যোগানটা দিয়ে থাকে তাদের এই দুই পক্ষের মধ্যে দর কষাকষির মাধ্যমে যে শ্রমের মজুরিটা নির্ধারিত হয় সেটাকেই বলা হয় শ্রমবাজার। অর্থাৎ শ্রমবাজার হলো এমন একটি ব্যবস্থা যেখানে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পর সমান হওয়ার মাধ্যমে কি একটা শ্রমের মজুরি নির্ধারিত হয় বা ভারসাম্য শ্রমের মজুরি নির্ধারিত হয়, সেটাকেই বলা হচ্ছে শ্রমবাজার প্রক্রিয়া। অর্থাৎ শ্রমবাজার হলো শ্রমের চাহিদা ও শ্রমের যোগানের সমতার মাধ্যমে ভারসাম্য মজুরি নির্ধারণ প্রক্রিয়া, এটাই মূলত শ্রমবাজারের কাজ। অর্থাৎ শ্রমের চাহিদা ও শ্রমের যোগানের সমতার মাধ্যমে ভারসাম্য মজুরি নির্ধারণ প্রক্রিয়ার যে কাজটা করে থাকে সেটাই মূলত শ্রমবাজারে হয়ে থাকে। তাহলে শ্রমবাজার বিষয়টা, এখন শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান এই দুইটা আমরা আবার আলাদা পড়ে নেব। এখন একটা একটা করে আসি। দেখো আগে সংক্ষিপ্তভাবে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে নিচ্ছি, তারপরে আমরা ডিটেলসে আবার যাব। তৃতীয় স্টেপে কি ছিল? মজুরি, ইংলিশটা কি? ওয়েজ। মজুরি, মজুরি কাকে বলে? মজুরি হলো সকল প্রকার যে শ্রমের পারিশ্রমিকটাই মূলত মজুরি। অর্থাৎ মজুরি হলো শ্রমের পারিশ্রমিক, শ্রমের পারিশ্রমিক। মজুরি হলো শ্রমের পারিশ্রমিক। অর্থাৎ একজন শ্রমিক নির্দিষ্ট সময়ে যে পরিমাণ শ্রম দিয়ে থাকে তার বিনিময়ে, অর্থাৎ উৎপাদন কাজে সে যে পরিমাণ শ্রমটা দিয়ে থাকে তার বিনিময়ে সে যে পারিশ্রমিকটা প্রাপ্ত হয় সেটাই মূলত মজুরি।
কারণ মজুরি ছাড়া তো কোনো শ্রমিক কোনোভাবে কাজ করবে না, সে যেহেতু কাজ করবে তার বিনিময়ে সে কোনো না কোনো কিছু পারিশ্রমিক হিসেবে সে পাবে, ন্যূনতম যতটুকুই হোক সে পারিশ্রমিক হিসেবে পাবে, সেটাই মূলত অর্থনীতিতে মজুরি হিসেবে প্রকাশ পায়। এই মজুরিকে প্রকাশ করা হয় ডব্লিউ হিসেবে, মজুরিকে প্রকাশ করা হয়ে থাকে, যেহেতু ইংলিশটা হয়েছে ওয়েজ, এখান থেকেই ডব্লিউটার আবির্ভাব হয়েছে, অর্থাৎ মজুরিকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। মজুরি আবার দুই প্রকার, মজুরি দুই প্রকার, এই ধারণাটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বিষয়ের মধ্যে এই যে দুই প্রকারের যে মজুরি, এইটা আমাদের কাজে লাগবে। প্রথমটা হলো, এক নম্বরে হলো আর্থিক মজুরি, দ্বিতীয়টা হলো প্রকৃত মজুরি। আমি তোমাদেরকে আবারও বলে রাখছি, এই যে দুইটা ধারণা, আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরি, এই দুইটা ধারণা ভালোভাবে যদি ক্লিয়ার না থাকে তাহলে কোনোভাবে আমরা মজুরি নির্ধারণ যে প্রক্রিয়াটা, অর্থাৎ শ্রমবাজারে মজুরি নির্ধারণ প্রক্রিয়ার মোটেও বোঝা যাবে না। এই দুইটা বিষয়ের ধারণাটা খুব ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে। তাছাড়া শ্রমবাজারে যে ভারসাম্যটা নির্ধারিত হয় সেটাও কিন্তু এই দুইটা বিষয়ের সাথেই সম্পূর্ণভাবে সম্পর্কিত। প্রথমেই দেখো আর্থিক মজুরি কাকে বলে। আর্থিক মজুরি খুব সহজে যদি এই বিষয়টা ধারণাটা দিয়ে দিই যে আর্থিক মজুরি জিনিসটা কি, অর্থের মাধ্যমে প্রকাশ পায় যে মজুরিটা, সেটাই মূলত আর্থিক মজুরি। অর্থাৎ একজন শ্রমিক মাসিক যে বেতনে কাজ করে থাকেন সেটাই মূলত আর্থিক মজুরি। ধরা যাক একটা প্রতিষ্ঠানে একজন শ্রমিককে প্রতি মাসে 5,000 টাকা বেতন দেওয়া হবে, প্রতি মাসে ধরো 5,000 টাকা বেতন, 5,000 টাকা করে সে বেতন পাবে। এই যে 5,000 টাকা বেতন পাচ্ছে এটাই মূলত আর্থিক মজুরি। আর্থিক মজুরিকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ তাহলে এখানে ডব্লিউ কত হলো, 5,000 টাকা। অর্থাৎ একজন শ্রমিককে যেই পরিমাণ অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়ে থাকে বা সে যে পরিমাণ পারিশ্রমিক হিসেবে যে টাকাটা পেয়ে থাকে সেটাই হলো আর্থিক মজুরি, এই যাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এখন আসো প্রকৃত মজুরি কাকে বলে। 2 নম্বরে কি ছিল, প্রকৃত মজুরি। প্রকৃত মজুরি কাকে বলে। প্রকৃত মজুরি হলো এমন একটি অবস্থা যেখানে আর্থিক মজুরিও ইনক্লুড থাকবে। অর্থাৎ একজন শ্রমিক আর্থিক মজুরি দ্বারা যেই পরিমাণ দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম ক্রয় করতে পারে তার, অর্থাৎ আর্থিক মজুরির যে ক্রয় ক্ষমতা সেটা, এবং তার সাথে সে যে প্রতিষ্ঠানে কাজ করে সেই প্রতিষ্ঠানে যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সে প্রাপ্ত হয়ে থাকে, অর্থাৎ অতিরিক্ত যে সকল সুযোগ সুবিধা সে পায় সেটাকেই বলা হচ্ছে প্রকৃত মজুরি। অর্থাৎ কি, প্রকৃত মজুরি হলো সেই ব্যবস্থা যেখানে আর্থিক মজুরির ক্রয় ক্ষমতা প্রকাশ পায় এবং তার সাথে সে যে প্রতিষ্ঠানে কাজ করে সেই প্রতিষ্ঠানে যে অতিরিক্ত সুযোগ সুবিধা প্রাপ্ত হয়ে থাকে সেই অতিরিক্ত সুযোগ সুবিধা, এই দুইটার যোগফলই হলো প্রকৃত মজুরি। অতিরিক্ত সুযোগ সুবিধা বলতে এখানে কি বোঝাচ্ছে? অতিরিক্ত সুযোগ সুবিধা বলতে এখানে বোঝানো হচ্ছে যে বিভিন্ন ধরনের, আচ্ছা দেখো যে নিরাপত্তা ভাতা দেয়া হয়ে থাকে একটা শ্রমিককে, তারপরে যে সামাজিক বীমার জন্য বিভিন্ন অর্থ দেয়া হয়ে থাকে, তারপরে চিকিৎসার জন্য টাকা দেওয়া হয়ে থাকে, তারপরে এমনও অনেক অফিস আছে যেখানে কি করা হয়, ছেলে মেয়েদের স্কুলের বিভিন্ন খরচ আদি অফিস বহন করে থাকে। এই সকল যে অতিরিক্ত যে সুযোগ সুবিধা, এই সব সুযোগ সুবিধা আর্থিক মজুরির সাথে যুক্ত হয়ে এবং আর্থিক মজুরির যে ক্রয় ক্ষমতাটা আছে এই প্রত্যেকটা জিনিস যোগ হয়ে আসে প্রকৃত মজুরি। অর্থাৎ এখানে আমরা যদি ভেঙে ভেঙে জিনিসটা দেখাই, দেখো আর্থিক মজুরির ক্রয় ক্ষমতা অর্থাৎ যেই পরিমাণ বেতন সে পেয়ে থাকে সেই বেতনটা দ্বারা সে দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম ক্রয়ের জন্য যে ব্যয় করা হয় সেটাই মূলত ক্রয় ক্ষমতা। অর্থাৎ দাম স্তর দ্বারা তাহলে কি করা হচ্ছে, ওই আর্থিক মজুরিটাকে দাম স্তর দ্বারা ভাগ করে দিলেই প্রকৃত মজুরির যে ক্রয় ক্ষমতাটা সেটা বের হয়ে যায়। অর্থাৎ আর্থিক মজুরি এর সাথে কি যুক্ত হচ্ছে, একটু আগেই বললাম আমরা, অতিরিক্ত যে সুযোগ সুবিধা, ইএফ মানে কি, এক্সট্রা ফ্যাসিলিটিস, এটা যোগ হয়। তাহলে দাম স্তর দ্বারা যদি আমরা দাম স্তরকে পি দ্বারা প্রকাশ করা হয় বা প্রাইস লেভেল
দাম স্তরের ইংলিশটা হলো প্রাইস লেভেল, এই প্রাইস লেভেল থেকে পিটা চলে এসেছে। তাহলে ডব্লিউ প্লাস ইএফ বাই পি, অর্থাৎ আর্থিক মজুরির সাথে একটি প্রতিষ্ঠানে যেই পরিমাণ অতিরিক্ত সুযোগ সুবিধা একজন শ্রমিক বা কর্মচারী পেয়ে থাকে, সেটাকে যখন ওই দেশে ওই সময় ওই নির্দিষ্ট সময় যে দাম স্তর থাকে সেটা দ্বারা ভাগ করা হয়, তাহলে কি বের হয়ে যায়? প্রকৃত মজুরি। প্রকৃত মজুরিকে ডব্লিউ বাই পি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ প্রকৃত মজুরির সাথে দাম স্তরের একটা সরাসরি সম্পর্ক রয়েছে, তাই প্রকৃত মজুরিকে ডব্লিউ বাই পি দ্বারা প্রকাশ করা হয়। এই হলো প্রকৃত মজুরির সূত্র, যা দ্বারা বিভিন্ন হিসাব নিকাশও করে ফেলা যায়। এখন আসো আর্থিক মজুরি এবং প্রকৃত মজুরির মধ্যে যে মূল সম্পর্কটা সেটা বলে দিচ্ছি। খেয়াল করে দেখো, আর্থিক মজুরি যদি বেশি হয়েও থাকে, কিন্তু ওই একটা নির্দিষ্ট সময়ে যদি দেশের দাম স্তরটা অনেক বেশি থাকে, তাহলে কিন্তু আর্থিক মজুরি অনেক বেশি হলেও কোনো লাভ নেই। কিন্তু দাম স্তর যদি কম থাকে, আর্থিক মজুরি স্থির থাকা অবস্থায় দাম স্তর যদি কমে, তাহলে কি হয়? প্রকৃত মজুরি অবশ্যই বাড়বে। অর্থাৎ একজন শ্রমিক যে শ্রমের প্রতি যে যোগানটা দেওয়ার চেষ্টা সে করে, অথবা একজন নিয়োগকারী যে শ্রমের চাহিদাটা অনুভব করে, সেটা সম্পূর্ণই প্রকৃত মজুরির উপর নির্ভর করে। কারণ কি? প্রকৃত মজুরি যদি বেশি হয়ে থাকে, যদি একজন নিয়োগকারী দেখেন যে প্রকৃত মজুরিটা বেশি হয়ে থাকে, তাহলে সে কিন্তু নিয়োগটা কমিয়ে দেবে। এর মূল কারণ কি? ধরে নাও তুমি একজন নিয়োগকারী, তুমি তোমার প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনেক 50 জন লোক নিয়োগ করবে, তাহলে সেখানে কি হবে? তুমি 50 জন লোক নিয়োগ করবে, এখন তাদেরকে প্রকৃত মজুরিটা যদি বেশি দেয়া লাগে, তাহলে তোমার কাছ থেকে খরচটা বেশি হবে, তখন কিন্তু তুমি শ্রমের চাহিদাটা কম অনুভব করবে, তখন তুমি কম শ্রমিক নিয়োগ করবে। কিন্তু প্রকৃত মজুরিটা যখন বেশি হচ্ছে, তখন কিন্তু শ্রমিকরা আবার বিপরীতে শ্রমের যোগানটা বেশি দিতে চেষ্টা করবে, তাহলে ওই দিক থেকে শ্রমের যোগানটা বাড়বে, কিন্তু তোমার পক্ষ থেকে শ্রমের চাহিদাটা কমবে। অর্থাৎ প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদা এবং যোগানের সরাসরি একটা সম্পর্ক রয়েছে। এই হলো প্রকৃত মজুরির বিষয়টা। এখন আসো প্রকৃত মজুরি এবং আর্থিক মজুরির মধ্যে মূল পার্থক্যটা কোথায়? প্রকৃত মজুরি এবং আর্থিক মজুরির মধ্যে মূল পার্থক্যটা হলো এই যে দেখো, বিভিন্ন এই যে সুযোগ সুবিধা, এটার একটা পার্থক্য রয়েছে। আর্থিক মজুরি কোনো ধরনের সুযোগ সুবিধাকে হিসেব করা হয় না। আর্থিক মজুরি শুধুমাত্র যে বেতনটা পেয়ে থাকে একজন শ্রমিক বা যে মজুরিটা পেয়ে থাকে, সেটাকে হিসাব করা হয় আর্থিক মজুরিতে। অর্থাৎ যদি একজন শ্রমিককে বলা হয়ে থাকে যে সে শুধুমাত্র 10,000 টাকা বেতন পাবে, সেই 10,000 টাকা বেতন, স্রেফ 10,000 টাকা বেতনই শুধু তার আর্থিক মজুরি, বাদ বাকি কোনো কিছু কিন্তু আর্থিক মজুরির মধ্যে ইনক্লুড হয় না। কিন্তু প্রকৃত মজুরি কিন্তু সকল কিছু হিসাব করে। এখানে এক্সট্রা ফ্যাসিলিটিস অর্থাৎ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বাবদ সে যে জিনিসটা পেয়ে থাকে, সেটাই মূলত প্রকৃত মজুরি প্রকাশ করে থাকে। আর সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ কথাটা, সেটা হলো একজন শ্রমিক কিন্তু প্রকৃত মজুরির উপর ভিত্তি করেই শ্রমের পরিমাণটা বাড়িয়ে দেয়। কোনো শ্রমিক শুধুমাত্র 10,000 টাকা বেতন পাবে, এর পাশাপাশি কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাবে না, তাহলে কিন্তু তার মনোবল অনেকটাই কম থাকে কাজের প্রতি। কিন্তু 10,000 টাকার পাশাপাশি সে যদি আরও 5 থেকে 7,000 টাকার মতো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রাপ্ত হয়ে থাকে, তাহলে সে তার মনোবলটাও কিন্তু কাজের প্রতি অনেকটাই বেড়ে যায়। কারণ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে যা কিন্তু দেখাও যায়, আবার অনেকগুলো আছে দৃশ্যমান, অদৃশ্যমানও কিছু কিছু আছে। দৃশ্যমান যে সকল হিসাবগুলো কি কি দেখো, এখানে প্রকৃত মজুরির ক্ষেত্রে দৃশ্যমান যে সকল এক্সট্রা ফ্যাসিলিটিস, সেটা হলো এই যে সামাজিক বীমার প্রদত্ত অর্থ, কর্মীদের জন্য যে বীমার ব্যবস্থা করা হয় সামাজিক বীমার অর্থ, তারপরে নিরাপত্তা যে ভাতাটা দেয়া হয়, নিরাপত্তা ভাতা, তারপরে চিকিৎসার জন্য যে ভাতা দেয়া হয়, এই যে বিষয়গুলো, তারপরে পেনশনের যে ব্যবস্থা রাখা হয় ইত্যাদি, আরো অনেক আছে। এই যে প্রত্যেকটা বিষয় যে রাখা হয়ে থাকে, এই প্রত্যেকটা বিষয়ের কথা মাথায় রেখেও কিন্তু একজন কর্মচারী অনেক বেশি কাজ করার চেষ্টা করবে। যাকে এখন ধরো যে দুইজন কর্মচারী যে কিনা এ এবং বি গ্রুপে কাজ করে, একজন এ গ্রুপে আর একজন বি গ্রুপ। ধরে নাও এক্স এ গ্রুপে কাজ করে এবং ওয়াই বি গ্রুপে কাজ করে। এখন এক্সকে শুধুমাত্র আর্থিক মজুরিটা দেওয়া হয়, শুধুমাত্র তাকে 20,000 টাকা বেতন দেওয়া হয়, এর বাইরে কোনো কিছুই সে পাবে না, এটাই নিয়ম ওই গ্রুপের।
কিন্তু বি গ্রুপে ওয়াই সে 15,000 টাকা পেয়ে থাকে। এইখানে তার স্যালারিটা হলো, বলে দিচ্ছি দেখো কত, 20,000 টাকা। এখানে তার স্যালারিটা 20,000 টাকা। এখন বি গ্রুপে ওয়াই কি পেয়ে থাকেন, সে পেয়ে থাকে এই যে 15,000 টাকা স্যালারি পেয়ে থাকে সে। কিন্তু এই 15,000, এই যে এক্স কিন্তু 20,000 টাকার পাশাপাশি কোনো কিছুই সে পাচ্ছে না, কিন্তু বি গ্রুপে ওয়াই কিন্তু 15,000 টাকার স্যালারির পাশাপাশি বিভিন্ন জিনিস পাবে। এই যে নিচে যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো, এই এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো সে পাবে। এই যে এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো, এইগুলার মূল্য ধরে নাও এখানে 10,000 টাকা। তাহলে এই যে 10,000 টাকার মতো এই যে প্রত্যেকটা জিনিস এইগুলা প্লাস হলো 10,000, তাহলে তার যে 15,000 টাকা তার যে বেতনটা, ওটার সাথে কিন্তু এই 10,000 টাকার যে এক্সট্রা ফ্যাসিলিটিস সেটাও যুক্ত হচ্ছে। তাহলে তার কিন্তু এখানে আরও 10,000 যুক্ত হচ্ছে। আলটিমেটলি তার কত হচ্ছে, 25,000। যদিও আর্থিক মজুরিটা এক্স এর বেশি, ওয়াই এর কম, এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো যুক্ত হওয়ার পরে ওয়াই এর কিন্তু মূলত প্রকৃত মজুরিটাই বেশি। এ গ্রুপে কাজ করে যে এক্স, তার কিন্তু প্রকৃত মজুরিটা মূলত কম। এই প্রকৃত মজুরির অনুপাতটা দেখে একজন কর্মচারী কাজ করার প্রতি তার মনোবলটা প্রকাশ করে। অর্থাৎ খুব ইজিভাবে বুঝিয়ে দিলাম যে কিসের জন্য একজন কর্মচারী বা একজন শ্রমিক কাজের প্রতি তার মনোবলটা বাড়ায়। অর্থাৎ প্রকৃত মজুরির কারণেই মূলত একজন শ্রমিকের বিভিন্ন ধরনের কাজ করার প্রতি যে ইচ্ছা বা আগ্রহ সেটা সে বাড়িয়ে দেয়। আবার এই প্রকৃত মজুরির অনুপস্থিতিতে, অর্থাৎ শুধুমাত্র আর্থিক মজুরির উপস্থিতিতে বা প্রকৃত মজুরি নাই বা কম থাকলে সে কাজ করার আগ্রহটা কম দেখায়। শ্রমবাজারে মজুরি নির্ধারণ প্রক্রিয়া, এই বিষয়টা অনেক ডিটেলসে পড়তে হবে। 4 নম্বরে শ্রমবাজারে মজুরি নির্ধারণ প্রক্রিয়া। দেখো, এই শ্রমবাজারে মজুরি নির্ধারণ প্রক্রিয়া, এই বিষয়টা বোঝানোর জন্য সর্বপ্রথমে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগানটাকে খুব ভালো মতো আমাদের বুঝতে হবে, তারপরে শ্রমবাজারে মজুরি নির্ধারণ প্রক্রিয়াটা আমরা দেখব। প্রথমেই যেটা বলবো সেটা হলো শ্রমের চাহিদা। ইংলিশটা হলো ডিমান্ড ফর লেবার, ডিমান্ড ফর লেবার, শ্রমের চাহিদা। শ্রমের চাহিদা কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ে একটি প্রতিষ্ঠানের যে নিয়োগকারী বা নিয়োগকর্তা থাকে, তিনি তার প্রতিষ্ঠানের জন্য যেই পরিমাণ শ্রমিকের প্রয়োজনটা অনুভব করেন, অর্থাৎ তার প্রতিষ্ঠানে যেই পরিমাণ শ্রমিক লাগবে সেটাই মূলত শ্রমের চাহিদা। অর্থাৎ শ্রমের প্রতি তার যে একটা অভাব, যে তার সেই পরিমাণ শ্রমিকের দরকার, সেটাই হলো শ্রমের চাহিদা। এটাকেই বলা হচ্ছে শ্রমের চাহিদা। তাহলে শ্রমের চাহিদাটা কোথা থেকে আসে? নিয়োগকারীর পক্ষ থেকে, অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে। সে তার প্রতিষ্ঠান অনুযায়ী, অর্থাৎ ধরে নিতে পারো যে একটা নির্দিষ্ট সময়ে একজন নিয়োগকারীর 50 জন শ্রমিক লাগবে, সেই 50 জন শ্রমিকই হলো ওই সময়ে শ্রমের চাহিদা, ওই নিয়োগকারীর শ্রমের চাহিদা। অর্থাৎ শ্রমের চাহিদা নিয়োগকারীর পক্ষ থেকে আসে। শ্রমের চাহিদাকে ডিএল দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয়। ডিএলটা এখান থেকে এসেছে, ডিমান্ড ফর লেবার থেকে ডিএলটা প্রকাশ পেয়েছে। এই যে শ্রমের চাহিদা, এই শ্রমের চাহিদার সাথে প্রকৃত মজুরির কিন্তু একটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। এর কারণটা কি? শ্রমের চাহিদার সাথে প্রকৃত মজুরির বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক, শ্রমের চাহিদার সাথে প্রকৃত মজুরির বিপরীত সম্পর্ক। এই কারণটা হলো, নিয়োগকারী ততক্ষণ পর্যন্তই শ্রমের চাহিদা অনুভব করেন যতক্ষণ পর্যন্ত প্রকৃত মজুরিটা কম থাকে। যখন নিয়োগকারী কি একজন শ্রমিককে নিয়োগ দেওয়া মানে কি, তার পক্ষ থেকে টাকাটা তাকে দিতে হবে, পারিশ্রমিক হিসেবে তাকে মজুরি প্রদান করতে হবে। যদি বেশি বেশি মজুরি প্রদান করতে হয় তাহলে নিয়োগকারী অবশ্যই নিয়োগের পরিমাণ কমিয়ে দেবে। তাহলে প্রকৃত মজুরিটা যদি বেড়ে যায় তাহলে নিয়োগকারী কিন্তু নিয়োগের পরিমাণটা কমিয়ে দেবে। আবার প্রকৃত মজুরিটা যদি কম থাকে, ধরে নাও যে প্রকৃত মজুরির পরিমাণ 5,000 টাকা, তাহলে সে
প্রকৃত মজুরির পরিমাণটা যদি হয় ৫,০০০, যখন ৫,০০০ টাকা ছিল প্রকৃত মজুরির পরিমাণ, তাহলে নিয়োগকারী তার বিপরীতে ৫০ জন শ্রমিক নিয়োগ করার কথা চিন্তা করছেন, অর্থাৎ ৫০ জন শ্রমিকের জন্য অর্থাৎ শ্রমের চাহিদা তার অভাব অনুভব হচ্ছে। এখন যদি এই প্রকৃত মজুরির পরিমাণটা হয়ে যায় কি ৭,০০০ টাকা, তাহলে কি হবে? নিয়োগকারী কিন্তু আগের মতো এখন আর ৫০ জন শ্রমিককে নিয়োগ করার কথা চিন্তা করবে না, কারণ নিয়োগকারীর পক্ষ থেকে তো টাকাটা দিতে হবে। তাহলে এখন ৫০ জনের জায়গায় হয়ে যাবে ৪০ জনের মতো। ৪০ জনের মতো। কারণ কি প্রকৃত মজুরির পরিমাণটা বাড়লে অবশ্যই কি শ্রমের চাহিদাটা কমবে। এই যে শ্রমের চাহিদাটা কমছে। বিপরীতভাবে আবার একই রকম, এই যে যদি প্রকৃত মজুরির পরিমাণটা কমে যায়, যদি ৫,০০০ টাকা থেকে কমে যদি এরকম হতো ৩,০০০ টাকা হয়, তাহলে কিন্তু নিয়োগকারী আরও বেশি পরিমাণে শ্রমিক নিয়োগ করতে চাইবে, অর্থাৎ শ্রমের চাহিদার পরিমাণটা বাড়বে। সেক্ষেত্রে ৫০ জনের পরিবর্তে কি ৭০ জন নিয়োগ করার কথা নিয়োগকারী চিন্তা করবেন। এই যে একটা সম্পর্ক, কি বললাম যে শ্রমের চাহিদার সাথে শ্রমের চাহিদার সাথে প্রকৃত মজুরির একটা বিপরীত সম্পর্ক বিদ্যমান। এর মূল কারণটা কি? যত বেশি প্রকৃত মজুরির পরিমাণটা বাড়বে শ্রমের চাহিদা ততই কমবে। আবার বিপরীতভাবে যখনই কি শ্রমের চাহিদার পরিমাণটা অর্থাৎ প্রকৃত মজুরির পরিমাণ কমবে শ্রমের চাহিদা ততই বাড়বে। এই বিষয়টার মানেটা হলো কি, এই সর্বশেষে এটার কথাটা দাঁড়াচ্ছে যে কি ডিএল, যে এই যে ডিএলটা এটা তখনই বাড়বে যখন প্রকৃত মজুরিটা কমবে, আবার এই ডিএলটা তখনই কমবে যখন প্রকৃত মজুরিটা কি বাড়বে। এখন আসো বিষয়টা আমরা যদি চিত্রে দেখাই তাহলে কেমন দেখায়। শ্রমের চাহিদা এই যে শ্রমের চাহিদার বিষয়টা যদি আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে দেখো এই যে প্রকৃত মজুরি, যেহেতু শ্রমের চাহিদার সাথে প্রকৃত মজুরির একটা সম্পর্ক, তাই প্রকৃত মজুরি এবং শ্রমের চাহিদাটাকে কি চিত্রের মধ্যে নেওয়া হলো। ভূমি অক্ষে কি থাকবে? শ্রমের চাহিদা। খেয়াল করে দেখো চিত্রটা কিরকম। চিত্রটা কিন্তু বাম হতে ডানে নিম্নগামী, আর বাম হতে ডানে নিম্নগামী চিত্র ঠিক তখনই হয়ে থাকে যখন একটার সাথে আরেকটা সম্পর্ক বিপরীতমুখী হয়ে থাকে। তাহলে এইখানে কার সাথে কার সম্পর্ক বিপরীত? শ্রমের চাহিদার সাথে প্রকৃত মজুরির সম্পর্কটা বিপরীত দেখাচ্ছে। খেয়াল করে দেখো চিত্রে যে এই যে চিত্রে ও এক্স অক্ষে অর্থাৎ ভূমি অক্ষে কি শ্রমের চাহিদা এবং ও ওয়াই অক্ষ অর্থাৎ লম্ব অক্ষে প্রকৃত মজুরিটা দেখানো হয়েছে। প্রাথমিকভাবে কি যখন শ্রমের প্রকৃত মজুরির পরিমাণ W/P1, এটা প্রাথমিক একদম, এই যে প্রাথমিকটা, এটা প্রাথমিকভাবে যখন W/P1 তখন শ্রমের চাহিদার পরিমাণ কতটুকু ছিল? এতটুকু, অর্থাৎ DL1 পর্যন্ত শ্রমের চাহিদা ছিল, যা কি এ বিন্দুতে দেখানো হয়েছে। এখন যখন প্রকৃত মজুরির পরিমাণ হ্রাস পেয়ে W/P2 করা হয়েছে তখন শ্রমের চাহিদার পরিমাণ কিন্তু অটোমেটিক্যালি বেড়ে DL2 হয়ে গেছে, অর্থাৎ এই যে হ্রাস পেয়েছে W/P1 থেকে W/P2-তে সেটা কিন্তু DL1-কে বৃদ্ধি করে DL2 হয়ে গেছে। অর্থাৎ যখনই প্রকৃত মজুরির পরিমাণ কমবে নিয়োগকারী কিন্তু তখনই শ্রমের চাহিদার পরিমাণটা বাড়াবে। এটাই হলো এই যে এই রেখাটার মূল হিসাবটাই মূলত এটা, অর্থাৎ শ্রমের চাহিদার সাথে প্রকৃত মজুরির যে একটা বিপরীতমুখী সম্পর্ক সেটা এই চিত্রের মধ্যে দেখানো হয়েছে। এই বিপরীত সম্পর্কটার কারণেই কিন্তু চিত্রটা বাম হতে ডানে নিম্নগামী আকার ধারণ করেছে। কারণ তোমরা জানো যে বিপরীত সম্পর্কমুখী সকল চিত্রের মধ্যে এরকম হয়ে যায় বাম হতে ডানে নিম্নগামী রেখা ধারণ করে। তাছাড়া
শুধুমাত্র বাম হতে ডানে নিম্নগামী, এটা আমরা মুখস্থ করেও তো বলার কোনো দরকার পড়ছে না, কারণ তুমি তো জানোই যে প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার একটা বিপরীত সম্পর্ক রয়েছে, কারণ সেটা প্রমাণিত। প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার, অর্থাৎ নিয়োগকারী যে শ্রমের চাহিদাটা অনুভব করে সেটার একটা বিপরীত সম্পর্ক সর্বদাই বিরাজ করবে। নিয়োগকারী কিন্তু কোনোভাবেই প্রকৃত মজুরি বাড়লে শ্রমের চাহিদা বাড়াবে না, কারণ টাকাটা কিন্তু নিয়োগকারীকে দিতে হবে পারিশ্রমিক হিসেবে, তাহলে সে কেন বাড়াবে? সে অবশ্যই কমাবে। আবার যখনই প্রকৃত মজুরির পরিমাণটা বেড়ে যাবে তখন অটোমেটিক্যালি কিন্তু শ্রমের চাহিদার পরিমাণটা কমে যাবে। কারণ হিসাবটা যদি তোমরা আরেক এইভাবেও দেখো যে প্রাথমিকভাবে প্রকৃত মজুরি ছিল W/P2, তখন শ্রমের চাহিদার পরিমাণ ছিল DL2। এখন যখন প্রকৃত মজুরির পরিমাণ বেড়ে W/P2 হতে W/P1 হয়ে গেছে, তাহলে শ্রমের চাহিদার পরিমাণটা কি হ্রাস পেয়ে DL2 হতে DL1 হয়েছে। অর্থাৎ দুইটাকে একবার নিচের দিকে আরেকবার নিচ থেকে উপরের দিকে ভাবলেও কিন্তু বিপরীতমুখী সম্পর্কটাই প্রকাশ পায়। এইভাবেই কি শ্রমের চাহিদাটা প্রকাশ পায়। এখন আসো শ্রমের যোগান। শ্রমের যোগান কাকে বলে? শ্রমের যোগান একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন ধরনের যে সকল প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রমিকরা যে কাজ করে থাকে তারা পারিশ্রমিকের বিনিময়ে যে পরিমাণ শ্রম প্রদান করতে প্রস্তুত থাকে সেটাই মূলত শ্রমের যোগান। অর্থাৎ নির্দিষ্ট যে পরিমাণ মজুরি সে প্রাপ্ত হয় তার বিনিময়ে সে যতটুকু শ্রম দেবে সেটাই কিন্তু শ্রমের যোগান হবে। প্রত্যেকটা মানুষই কিন্তু পারিশ্রমিকের বিনিময়ে কাজ করে, আবার কাজ না করলে কিন্তু কোনোভাবে নিয়োগকর্তা তাকে নিয়োগ দেবেন না। সে যেহেতু কাজ করতে রাজি আছেন সেই জন্যই কিন্তু নিয়োগকর্তা তাকে নিয়োগ দিচ্ছেন, সেই ক্ষেত্রে সেটাই হলো শ্রমের যোগান। এইভাবে শ্রমের যোগানটা পাওয়া যায়। এখন কথাটা হলো শ্রমের যোগানের সাথে প্রকৃত মজুরির কি সম্পর্ক? বলা হয়েছে কি একটি নির্দিষ্ট সময়ে শ্রমিকরা যেই পরিমাণ কি শ্রম প্রদান করতে প্রস্তুত থাকে নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে, তাহলে শ্রমের যোগানটা আসে কাদের থেকে? শ্রমিকদের থেকে। তাহলে শ্রমিকদের থেকে যখন শ্রমের যোগানটা আসে তাহলে শ্রমিকদের পক্ষ থেকে আসার কারণে প্রকৃত মজুরির সাথে কিন্তু শ্রমের যোগানের একটা সমমুখী সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ প্রকৃত মজুরির সাথে শ্রমের যোগানের সমমুখী সম্পর্ক। কথাটা হলো প্রকৃত মজুরির সাথে শ্রমের যোগানের সমমুখী সম্পর্কটা কেন? ইজিলি দেখো বোঝা যায়, যেহেতু শ্রমের যোগানটা কাদের থেকে আসে? শ্রমের যোগানটা কিন্তু আসে শ্রমিকদের পক্ষ থেকে। এখন শ্রমিকরা কিন্তু সবসময় চাইবে একটু বেশি বেশি বেতন পাওয়ার জন্য বা পারিশ্রমিকটা বেশি পাওয়ার জন্য। যেহেতু তাদের মনে এই ইচ্ছাটা থাকে বেশি বেশি পারিশ্রমিকটা পাওয়ার জন্য, তাহলে প্রকৃত মজুরিটা বাড়ালে অবশেষে শ্রমের যোগানটা বাড়াবে। আবার বিপরীত দিকে প্রকৃত মজুরিটা যদি নিয়োগকারী কমিয়ে দেয় তাহলে সে কিন্তু শ্রমের যোগানটাও কমিয়ে দিতে ইচ্ছুক হবে, কারণ সে তার জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য, তারপরে দৈনন্দিন যে সকল প্রয়োজন রয়েছে বিভিন্ন দ্রব্য সামগ্রী এবং সেবাকর্ম ক্রয় করার জন্য, তাছাড়া তার যে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক প্রয়োজনীয়তা, বিভিন্ন অভাব সকল কিছু মেটানোর জন্য তার কিন্তু প্রকৃত মজুরির পরিমাণটা বাড়ালেই সে কিন্তু তার শ্রমটা বাড়াবে। একটা মানুষের বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা রয়েছে, সেই প্রয়োজনীয়তা মেটানোর জন্য হলেও সে কিন্তু প্রকৃত মজুরিটা বাড়ানোর কারণে তার শ্রমের পরিমাণটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তাহলে প্রকৃত মজুরির সাথে শ্রমের যোগানের কি সম্পর্ক? সমমুখী সম্পর্ক। যেহেতু শ্রমের যোগানটা শ্রমিকদের পক্ষ থেকে আসে আর শ্রমিকদের সবসময় প্রকৃত মজুরি বাড়ানোর কথাটাই মাথায় থাকে, সেই জন্য এই দুইটার সম্পর্ক সমমুখী অর্থাৎ ধনাত্মক। তাহলে দেখো যদি আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা তুলে ধরি যে শ্রমের যোগানের সাথে প্রকৃত মজুরির যে একটা ধনাত্মক সম্পর্ক, বিষয়টা কেমন দেখায়?
ভূমি অক্ষে আমাদের শ্রমের যোগান, লম্ব অক্ষে কি প্রকৃত মজুরি। এই হলো প্রকৃত মজুরি এবং শ্রমের যোগানের সম্পর্কটা চিত্রের মধ্যে। খেয়াল করে দেখো এই যে SL রেখাটা অর্থাৎ শ্রমের যোগান যে রেখাটা, এই রেখাটা কিন্তু বাম হতে ডানে ঊর্ধ্বগামী। অর্থাৎ এটা যদি বাম হয়, এই যে ডান, প্রত্যেকেরই কিন্তু এরকমই বাম হতে ডানে ঊর্ধ্বগামী। এই যে বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী সরল রেখা শ্রমের যোগান রেখা। এর কারণ কি? এর কারণ হলো শ্রমের যোগানের সাথে যে প্রকৃত মজুরি, এই প্রকৃত মজুরিটার একটা কি ধনাত্মক সম্পর্ক রয়েছে। যত বেশি প্রকৃত মজুরির পরিমাণটা বাড়বে তত বেশি কিন্তু শ্রমের যোগান একজন শ্রমিক বাড়িয়ে দেবে, এটাই কিন্তু মূল কারণ। তাছাড়া যখনই দেখা যাচ্ছে প্রকৃত মজুরির পরিমাণটা কম, তখন কিন্তু একজন শ্রমিক কোনোভাবেই বেশি পরিমাণ শ্রম দিতে রাজি হবেন না। তবে এই যে সম্পর্কটা, এটা কিন্তু ধীরগতিতে হলেই বাড়ে। খেয়াল করে দেখো, প্রকৃত মজুরির পরিমাণ বাড়লে শ্রমের যোগানটা বাড়ে। প্রকৃত মজুরি যদি হয় ৫,০০০, তাহলে শ্রমের যোগানটা বেড়ে যাবে। এরও চিহ্ন দিয়ে আমি দেখাচ্ছি। দেখো, প্রকৃত মজুরির পরিমাণ যদি হয় ৫,০০০, তাহলে শ্রমের যোগান বাড়লো। ৫,০০০ থেকে বেড়ে যখন ৬,০০০ টাকা হয়, তখন আরেকটু বাড়ে, কারণ শ্রমের যোগান কিন্তু বাড়ানো হবে, টাকা বেড়েছে তাই। যখনই এটা ৭,০০০ হয়, তখন আরেকটু শ্রমের যোগান বাড়ে। যখন ৮,০০০ হয়, তখন আরেকটু বাড়ে। ৯,০০০ হলে আরেকটু, এইভাবে বাড়তে থাকে, আস্তে 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 বাড়তে থাকে। অর্থাৎ ধীর গতিতে শ্রমের যোগানের সাথে তাল মিলিয়ে যখন প্রকৃত মজুরিটা ধীর গতিতে বাড়ে, তখন অটোমেটিক্যালি শ্রমের যোগানটাও বাড়ে। এটাই হলো মূল সিস্টেমটা। কিন্তু এইটাই যখন উল্লম্ফন গতিতে বাড়ে, তখন কিন্তু প্রকৃত মজুরি বাড়লেও শ্রমের যোগান ততটা বাড়ে না। দেখো, এটা যদি ধরি আমরা, প্রথমত ছিল ৫,০০০, তখন এতটুকু বাড়লো শ্রমের যোগানটা। এই বেতনটা তার পরবর্তীতে হয়ে গেল ৭,০০০, তখন আরেকটু শ্রমের যোগান বাড়লো। বেতন হয়ে গেল ১৫,০০০, লাফিয়ে লাফিয়ে বাড়ছে, তখন কিন্তু এতটা আর হবে না, কারণ এই বিষয়টার সাথে শ্রম ও ঘন্টার একটা হিসাব রয়েছে। এখন দেখা গেছে যখন ৫,০০০ টাকা ছিল, তখন একজন শ্রমিক ৫,০০০ টাকা যখন ছিল, তখন একজন শ্রমিক ৮ ঘন্টা কাজ করত। যখনই ৭,০০০ টাকা বেতন মানে পারিশ্রমিক ধরা হয়েছে বা মজুরি ধরা হয়েছে, তখন সে ৯ ঘন্টা কাজ করে বা ১০ ঘন্টা কাজ করে। যখনই ১৫,০০০ টাকা ধরা হয়েছে পারিশ্রমিক, তখন কি সে ১৪ ঘন্টা ১৫ ঘন্টা কাজ করবে? সেটা কিন্তু কখনোই সম্ভব না। যখনই সে ৯ থেকে ১০ ঘন্টা কাজ করছে ৭,০০০ টাকা বেতনে, এখন পারিশ্রমিকটা ১৫,০০০ টাকা হয়ে গেলে তার কাছে কিন্তু এটা খুব এনাফ একটা স্যালারি মনে হয়। তখন সে কিন্তু তার উন্নত জীবনযাত্রার একটা চিন্তা করে, তখন সে আরাম আয়েসটা খুব খোঁজে, যা কিনা আমরা একটু পরে আবার পড়বো। এখন শুধু এতটুকু বলে দিচ্ছি, অর্থাৎ যদি উল্লম্ফন গতিতে প্রকৃত মজুরিটা বেড়ে যায়, তাহলে কিন্তু শ্রমের যোগানটা তার সাথে তাল মিলিয়ে খুব বেশি পরিমাণে বাড়বে না। যদি ধীর গতিতে বাড়ে, তাহলে শ্রমের যোগানটাও আস্তে আস্তে বাড়বে, এই যে বাড়ছে। কিন্তু যদি উল্লম্ফন গতিতে বাড়ে, তাহলে কিন্তু সেটা সেই আকারে আর বাড়তে পারে না, কারণ মানুষ হলো সামাজিক জীব। আর তাছাড়া মানুষের শরীর তো আর কোনো একটা রোবটের মতো না যে সে বেতন বাড়ছেই তো সে ঘন্টাও বাড়িয়ে দেবে পারিশ্রমিক পাওয়ার জন্য। এমন না যে তার বেতন যখন ৫,০০০ ছিল, তখন সে ৮ ঘন্টা কাজ করত, যখন ১০,০০০ হয়ে গেছে সে ১২ ঘন্টা কাজ করবে। এখন ঠিক আছে ১২ ঘন্টাও সে করতে পারবে, কিন্তু যখন বেতনটা ২০,০০০ হয়ে যাবে, সে কি সেই ১২ ঘন্টাটাকে ২০ ঘন্টা করে দেবে? একজন মানুষ তো আর ২৪ ঘন্টার মধ্যে ২০ ঘন্টা কাজ করতে পারে না। অর্থাৎ বেতনটা খুব বেশি বাড়লেও যে সে তার শ্রম ঘন্টাটা অনেক বাড়িয়ে দেবে, তার পাশাপাশি শ্রমের যোগানটা অনেক বেশি বাড়িয়ে দেবে, সেটা কিন্তু কখনোই সম্ভব না। তাই উল্লম্ফন গতিতে যদি প্রকৃত মজুরি বাড়ে, তাহলে শ্রমের যোগান কিন্তু খুব বেশি পরিমাণে বাড়ে না। এটাই হলো মূল কথা। যাই হোক, শ্রমের যোগানের সাথে প্রকৃত মজুরির একটা ধনাত্মক সম্পর্ক, তাই কি প্রকৃত মজুরি, এই যে শ্রমের যোগান রেখাটা বাম হতে ডানে ঊর্ধ্বগামী। আমরা যদি চিত্রের বর্ণনার মাধ্যমেও বিষয়টা বুঝতে চাই, দেখো খেয়াল করে। প্রথমত যদি ধরি, প্রাথমিকভাবে প্রকৃত মজুরির পরিমাণ ছিল W/P1, এটা ছিল ধরুন ৫,০০০, এরকম ৫,০০০ টাকার মতো। তখন শ্রমের যোগান ছিল এতটুকু, একদম শ্রমিক কাজ করতে SL1 পরিমাণ কাজ করতে ইচ্ছুক থাকতো এই প্রকৃত মজুরিতে। যখনই প্রকৃত মজুরির পরিমাণ বেড়ে গেছে, তখন কিন্তু শ্রমিকের যোগানটাও বেড়ে যাবে, কারণ প্রকৃত মজুরির পরিমাণ বাড়লে শ্রমের যোগান অটোমেটিক্যালি বেড়ে যায়, যা কিনা এই যে বিন্দুতে দেখানো হয়েছে। এখন এই যে বাম হতে ডানে ঊর্ধ্বগামী রেখাটা পাওয়া গেছে শ্রমের যোগান এবং প্রকৃত মজুরির সমমুখী সম্পর্কের মাধ্যমে।
এখন আসো একটু আগে যেটা আমরা বললাম যে যখন উল্লম্বন গতিতে এইভাবে শ্রমের যোগানটা প্রকৃত মজুরি বাড়ার কারণে শ্রমের যোগান সঠিকভাবে এতটা দ্রুত গতিতে বাড়তে পারে না, তখন কি আকৃতির শ্রমের যোগান রেখা হয়ে থাকে? মূলত অর্থনীতিবিদরা যে শ্রমের যোগান রেখার আকৃতির কথা বলেছেন, বিশেষ করে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের পরে নয়া ক্লাসিক্যাল এবং কেন্সীয় অর্থনীতিতে, সেটা মূলত এই ধরনের শ্রমের যোগান রেখা, যা আমি এখন এঁকে দেখাবো। দেখো, এটাকে বলা হয় শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা। শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা, ইংলিশে বলা হচ্ছে ব্যাকওয়ার্ড বেন্ডিং লেভার সাপ্লাই কার্ভ। অত বড় একটা বানান আমি লিখলাম না বোর্ডে, তোমাদেরকে বলে দিচ্ছে যে ব্যাকওয়ার্ড বেন্ডিং লেভার সাপ্লাই কার্ভ, শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা। কথাটাই যেন কেমন শুনতে, কিন্তু আসলে কিন্তু শ্রমের যোগান রেখা বলতে মূলত এই যোগান রেখাটাই সব থেকে বেশি কার্যকর। আগে রেখাটা এঁকে দেখাচ্ছি চিত্রের মধ্যে, তারপরে বর্ণনাতে যাচ্ছি আমরা। দেখো, এই যে এই হলো এসএল রেখা, এ বি সি, ডব্লিউ বাই পি 1, ডব্লিউ বাই পি 2, ডব্লিউ বাই পি 3। এই হলো আমাদের SL1, এই হলো SL2, SL3। ভূমি অক্ষে আগের মতোই শ্রমের যোগান, লম্ব অক্ষে হলো প্রকৃত মজুরি। খেয়াল করে দেখো, এই যে রেখাটা প্রথম দিকে কিন্তু বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে এবং তারপরে কিন্তু আবার কি বাম দিকে বেঁকে গিয়েছে, সেই জন্য এটাকে মূলত পশ্চাৎগামী যোগান রেখা বলা হয়ে থাকে। খেয়াল করে দেখো, আমরা যদি চিত্রের বর্ণনাটা প্রথমে বলে থাকি, প্রাথমিকভাবে প্রকৃত মজুরির পরিমাণ যদি হয় W/P1, তাহলে শ্রমের যোগানের পরিমাণ কতটুকু? SL1, অর্থাৎ এই পরিমাণ প্রকৃত মজুরির বিপরীতে একজন শ্রমিক এই পরিমাণ কি শ্রমের যোগান দিতে প্রস্তুত থাকে। এখন যদি প্রকৃত মজুরির পরিমাণ বেড়ে W/P2 হয়, তাহলে কি স্বাভাবিকভাবেই শ্রমের যোগানটা বাড়বে। তাই শ্রমের যোগানটা কি SL1 হতে বেড়ে SL2 করা হয়েছে, অর্থাৎ একজন শ্রমিক W/P2 মজুরিতে SL2 পরিমাণ কি শ্রমের যোগান দিতে প্রস্তুত আছে। এই যে শ্রমের যোগান দিতে প্রস্তুত আছে ধরে নেওয়া হলো, আমরা এখানে যদি শ্রমের কি শ্রম ঘন্টাটাও যদি এখানে ইনক্লুড করি, তাহলে খুব সহজে তোমরা বুঝতে পারবে। এই SL1 যখন ছিল তখন ধরে নাও এটা 7 ঘন্টা, একটা 7 আওয়ার, 7 ঘন্টার একটা কাজ ছিল। এখন যখনই প্রকৃত মজুরির পরিমাণ বেড়েছে তখন শ্রমের যোগানও বেড়েছে। এখন শ্রমের যোগান বেড়ে যখন SL2 হয়েছে তখন ধরে নাও এটা হয়ে গেছে 9 আওয়ার। এই যে একটা নির্দিষ্ট সময়ের পরে প্রকৃত মজুরির পরিমাণ যখন W/P2 হতে বেড়ে W/P3 হয়েছে, তখন কিন্তু শ্রমের যোগানটা আর বাড়বে না, তখন কিন্তু আবার শ্রমের যোগানটা কমে যাবে। এর মূল কারণ হলো একটা নির্দিষ্ট স্তরে মজুরি উন্নীত হওয়ার পর শ্রমের যোগান আর বাড়ে না, শ্রমের যোগানের পরিমাণ বিপরীতভাবে আরও কমে যায়। তাছাড়া এর কারণটা হলো শ্রমিকরা তখন আরাম-আয়েশ খোঁজে, তখন কিন্তু সে প্রচুর পরিমাণে আর কাজ করার মতো তার শারীরিক একটা অবস্থা তার থাকে না, তখন সে জীবনে আরামায়েশ খোঁজার জন্যই সে অটোমেটিক্যালি শ্রমের যোগানটা কমিয়ে দেয়। কারণ একটা নির্দিষ্ট প্রকৃত মজুরিতে যাওয়ার পর মজুরির পরিমাণ কিন্তু আর কমার কোনো উপায় নেই,
কিন্তু শ্রমের যোগানটা সে তখন কমিয়ে দেয়। মূলতই হলো সে আরাম-আয়েশটাকে খোঁজে। এখানে দুই ধরনের প্রভাব কাজ করে, একটা হলো আয় প্রভাব এবং পরিবর্তক প্রভাব। আয় প্রভাবটা হলো প্রথম দিকে কি আয় প্রভাবটা কাজ করে, পরবর্তীতে পরিবর্তক প্রভাবটা সেখানে কাজ করে। প্রথম দিকে একজন শ্রমিক গরিব থাকে, তার টাকা পয়সা খুব একটা বেশি থাকে না, একদম ন্যূনতম একটা মজুরিতে সে যখন একটা প্রতিষ্ঠানে কাজ পায় তখন কিন্তু অভাবের তাড়নায় হলেও এবং প্রয়োজনীয়তার কারণে হলেও কিন্তু তার যখনই মজুরির পরিমাণটা বাড়ে তখন কিন্তু সে শ্রমের যোগানটা বাড়িয়ে দেয়। তার অভাবটাকে ঘোচানোর জন্য সে তার কি শ্রমের যোগানটাকে বাড়ানোর চেষ্টা করে। কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর যখন একটা নির্দিষ্ট স্তরে গিয়ে প্রকৃত মজুরি উন্নীত হয়, যখন তার জীবনযাত্রার মান উন্নত করার মতো একটা প্রকৃত মজুরির সে আর্নিং হয় বা আর্ন করে, তখন কিন্তু সে আর আগের মতো করে শ্রমের যোগানটাকে বাড়ায় না। তখন সে তার জীবনযাত্রাটাকে উন্নত করার জন্য এবং তার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যটাকে আরও বেশি পরিমাণে প্রাধান্য দেওয়ার জন্য পুনরায় কী করে, ওই থেকে একটু হলেও কমিয়ে দেয় তার শ্রমের যোগানটা। তাই এই যে খেয়াল করো, W/P2 হতে বেড়ে যখন প্রকৃত মজুরি এই যে W/P3 হয়েছে, তখন কিন্তু শ্রমের যোগানটা OSL2 হতে কমে OSL3 হয়েছে, অর্থাৎ এখান থেকে কমে আবার এই যে এটা হয়ে গেছে, অর্থাৎ আগের তুলনায়। এখন এটাকে যদি আমরা ঘন্টা হিসেবে ধরি তাহলে 8 আওয়ার হতে পারে। প্রকৃত মজুরি কিন্তু বেড়েছে, কিন্তু শ্রমের যোগান পূর্বের তুলনায় কমে গেছে। এই হলো মূল কাহিনী যে শ্রমের যোগানটা কেন পশ্চাৎগামী আকার ধারণ করে। মূলত উন্নত দেশের প্রেক্ষাপটে এই ধরনের যোগান রেখা পাওয়া যায়, কারণ মানুষ যখন একটা নির্দিষ্ট স্তরের পর তার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যটাকে অনেক বেশি বড় করে দেখে, তখন সে আরাম-আয়েশ খোঁজার জন্যই কি করে, প্রকৃত মজুরির পরিমাণ বাড়ার সাথে সাথে শ্রমের যোগানটাকে আর বাড়ায় না। এখানে যদি আমরা পজিশন হিসেবেও বিষয়টাকে দেখিয়ে থাকি, W/P1 মজুরিতে একদম ন্যূনতম ধরনের জুনিয়র একজন অফিসার হিসেবে একজন কর্মরত। যখন W/P2 হয়েছে তখন জুনিয়র অফিসার থেকে সে একটা মধ্যবর্তী একজন অফিসার হিসেবে একটা প্রতিষ্ঠানে কাজ পেয়েছেন। যখনই W/P3 হয়েছে সে ওই প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কাজ করছেন। যখন উনি ওই প্রতিষ্ঠানে ম্যানেজার হয়ে যাচ্ছেন তখন কিন্তু সে আগের মতো করে এই 9 ঘন্টা 10 ঘন্টা ডিউটিটা আর করবেন না, এর থেকে কিন্তু কমিয়েই দেবেন। তার মানে এই না যে তার ওই যে কম করছেন বলে তার কি প্রকৃত মজুরিটা কমে যাবে, অর্থাৎ স্যালারিটা বাড়ছে ঠিকই, ওটা কিন্তু আর কমানোর কোনো উপায় নেই, কিন্তু শ্রমের যোগানটা আগের থেকে কমে যাবে আরাম-আয়েশ খোঁজার জন্য। এই হলো শ্রমের পশ্চাৎগামী যোগান রেখা। যদি এরকম হতো, আমরা একটু আগে যখন রেখাটা, আমরা এই রেখাটাও পাশাপাশি এঁকে দেখাচ্ছি, দেখো তোমাদেরকে, দুইটা রেখা একসাথে দেখালে তোমরা বুঝতে পারবে ভালোভাবে। দেখো এরকম যদি সব সময় হতো, ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা মূলত মনে করতেন যে শ্রমের যোগান রেখা সব সময় কি এরকম হয়ে থাকে, বাম হতে ডানে ঊর্ধ্বগামী। খেয়াল করে দেখো, সব সময় যদি এরকম টাইপের একটা রেখা হতো, মানুষকে এরকম যে বাড়তেই থাকবে বেতন, মানুষও কাজ বাড়িয়েই দিতে থাকবে, বাড়তেই থাকবে বাড়িয়ে দিতে থাকবে, এরকম কিন্তু কখনোই সম্ভব না। মানুষের শারীরিকভাবেও একটা বিষয় আছে যে একটা শরীর যতক্ষণ পর্যন্ত পরিশ্রমটা করার ক্ষমতা থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু শ্রমের যোগান বাড়ানোর উপায় থাকে। তাহলে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের এই ধারণাটা কিন্তু নয়া ক্লাসিক্যাল অর্থনীতিবিদ এবং কেনস এটাকে অবশ্যই কি অযোগ্য বা অযৌক্তিক বলে গণ্য করেছেন। তাদের কথা হলো কোনো মানুষ কোনোভাবেই সবসময় প্রকৃত মজুরি বাড়বে আর শ্রমের যোগান বেড়ে যাবে এই অবস্থার মধ্যে একজন মানুষ থাকে না। একটা সময় ধরে সে প্রকৃত মজুরির বাড়ানোর পাশাপাশি শ্রমের যোগান বাড়াচ্ছে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর সে প্রকৃত মজুরি বাড়ানোর পাশাপাশি যোগানটাকে অটোমেটিক্যালি আবার কমিয়ে দেবে। এটাই হলো মূলত শ্রমের পশ্চাৎগামী যোগান রেখার মূল আকৃতি। তাহলে বোঝা যাচ্ছে যে তোমরাও কিন্তু ভাবলে দেখতে পাবে যে এইটাই মূলত শ্রমের যোগান রেখার মূল যে কথাটা, সেটা মূলত এই শ্রমের যোগান রেখা থেকেই পাওয়া যায়। এখন এই পুরো ধারণাটা দেওয়া হয়ে গেল, এখন আসো আমরা যেটা মূল শিখবো সেটাতে যাচ্ছি। শ্রমবাজারে কিভাবে মজুরি নির্ধারিত হয়। শ্রমবাজারে মজুরি নির্ধারণ প্রক্রিয়া। মজুরি নির্ধারণ প্রক্রিয়া। মজুরি নির্ধারণ প্রক্রিয়াটা মূলত ওই বিষয়টা যখন একজন নিয়োগকারী শ্রমের চাহিদা অনুভব করে এবং ওই চাহিদার বিপরীতে একজন শ্রমিক
যেই পরিমাণ শ্রমের যোগান দিতে সম্মত থাকে, এই যে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান, এই দুইটার যে পারস্পরিক ঘাত প্রতিঘাত অর্থাৎ দুইটার সম্মিলিত অবস্থান বা পারস্পরিক সমতা বিন্দুতে যেই মজুরি নির্ধারিত হয় সেটাকেই বলা হয় ভারসাম্য মজুরি নির্ধারণ স্তর। কি বলা হলো? শ্রমের চাহিদা এবং শ্রমের যোগানের পারস্পরিক সমতার মাধ্যমে। রেখাচিত্রেই সরাসরি দিয়ে দিচ্ছি, দেখো। এই হলো আমাদের শ্রমের চাহিদার রেখা, এই হলো আমাদের যোগান রেখা। প্রকৃত মজুরি লম্ব অক্ষে, নিচে হলো শ্রমের চাহিদা ও শ্রমের যোগান। শ্রমের চাহিদা ও যোগান খেয়াল করে দেখো, ই বিন্দুতে চিত্রে ভূমি অক্ষে কি শ্রমের চাহিদা এবং শ্রমের যোগানটাকে দেখানো হয়েছে এবং লম্ব অক্ষে প্রকৃত মজুরিটাকে পরিমাপ করা হয়েছে। এই বিন্দুতে খেয়াল করো, শ্রমের চাহিদা রেখা এবং শ্রমের যোগান রেখা কিন্তু পরস্পরকে ছেদ করেছে। কারণ কি? এই বিন্দুতে যখন W/P এই পরিমাণ প্রকৃত মজুরি ছিল, প্রকৃত মজুরির পরিমাণ কি W/P, তখন শ্রমের চাহিদা এবং যোগানের পরিমাণ কত ছিল? ON পরিমাণ ছিল। অর্থাৎ একজন নিয়োগকারী ON পরিমাণ শ্রমের চাহিদা অনুভব করছে, ঠিক ওইটার বিপরীতে যে পরিমাণ নিয়োগ দেওয়া হয়েছে এই যে শ্রমিকরা রয়েছে তারাও কিন্তু ON পরিমাণে শ্রমের যোগান দিতে সম্মত আছে। এই পরিমাণ নিয়োগের ক্ষেত্রে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পর সমান। তাই এই যে ই বিন্দুটাই মূলত ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য প্রকৃত মজুরি কত, অর্থাৎ এই পরিমাণ প্রকৃত মজুরিতে যেই পরিমাণ শ্রমিককে নিয়োগ দেওয়া হবে সেই পরিমাণই শ্রমের যোগান পাওয়া যাবে। তাই ভারসাম্য বিন্দু ই অনুসারে W/P হলো ভারসাম্য প্রকৃত মজুরি এবং ভারসাম্য নিয়োগ কি মজুরি স্তর হলো ON। এই হলো ভারসাম্য অবস্থা। এখন এই যে ভারসাম্য অবস্থা সেটা বোঝানোর জন্য কিন্তু উপরে এবং নিচে দুইটা বিপরীত অবস্থাও আমাদেরকে দেখাতে হবে। আসলেই কি এই ভারসাম্য অবস্থা সেটা বোঝানোর জন্য যদি প্রকৃত মজুরির পরিমাণ বেড়ে W/P হতে W/P1 এ উন্নীত হয় তাহলে কি হচ্ছে? W/P1 এ গেলে এখানে যোগানের পরিমাণ এই বিন্দুগুলো যদি আমরা চিহ্নিত করি, ধরুন এখানে A, এটা ধরলাম B, এই হলো আমাদের C, D ধরলাম। যদি প্রকৃত মজুরির পরিমাণ W/P হতে বেড়ে W/P1 করা হয় তাহলে যোগানের পরিমাণ কত হচ্ছে? যোগানের পরিমাণটা শ্রমের যোগানটা বেশি কিন্তু শ্রমের চাহিদাটা কি কম। অর্থাৎ এই যে এই রেখাটা যেখানে গিয়ে করতেছে, দেখো এই রেখাটা অনুযায়ী দেখা যাচ্ছে শ্রমের যোগানটা বেশি, এতটুকু পরিমাণ শ্রমের যোগান, কিন্তু শ্রমের চাহিদাটা কম এতটুকু। এর কারণ কি? আমরা একটু আগেও পড়েছিলাম, যখনই প্রকৃত মজুরির পরিমাণ বাড়বে নিয়োগকারী কিন্তু শ্রমের চাহিদাটা কমিয়ে দেবে, নিয়োগ কম করতে চাইবে, সেই জন্য শ্রমের চাহিদাটা কম। কিন্তু যখনই প্রকৃত মজুরির পরিমাণ বাড়বে তখন কিন্তু মানুষ বেশি পরিমাণে শ্রমের যোগান দিতে চাইবে, তাই শ্রমের যোগানটা এখানে বেশি। তাহলে যেহেতু শ্রমের যোগানটা বেশি শ্রমের চাহিদাটা কম, তাহলে এই যে A এবং B দুইটা বিন্দুর মধ্যে যে কোনো একটাও কি ভারসাম্য বিন্দু? কোনোভাবেই ভারসাম্য বিন্দু না। অর্থাৎ ভারসাম্য কথাটার মানে কি? আমরা একটু আগেও যে বললাম ভারসাম্য, ভারসাম্য হলো ঠিক সেই অবস্থা যেখানে দুইটি পরস্পর বিপরীত দুইটা শক্তি কি ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে সমতায় অবস্থান করে। তাহলে A এবং B দুইটা বিন্দুর একটা বিন্দুতেও কিন্তু কোনো সমতা আনয়ন হয়নি। এখানে একটার মধ্যে A বিন্দুতে হলো গিয়ে যোগানটা কম, অর্থাৎ শ্রমের চাহিদাটা কম, এবং কি B বিন্দুতে শ্রমের যোগানটা বেশি। তাহলে যেহেতু শ্রমের চাহিদার তুলনায় শ্রমের যোগান বেশি, তাহলে কি দেখা দেবে বাজারে? শ্রমের চাহিদার তুলনায় শ্রমের যোগান বেশি হওয়ার কারণে
বেশি পরিমাণ শ্রমিক এখানে রয়েছে কিন্তু তারা নিয়োগ পাচ্ছে না। নিয়োগ না পাওয়া মানে কি? বেকারত্ব। আমরা কঠিনভাবে শিখতে যাব না, এখানে সরাসরি বলে দিচ্ছি বেকারত্ব। অর্থাৎ বেশি পরিমাণ মানুষ এখানে চাচ্ছে। ধরে নাও বি বিন্দুতে 100 মানুষ উপস্থিত আছে, যে তারা 100 মানুষ আছে যারা W/P1 মজুরিতে কাজ করতে ইচ্ছুক। তাই বি বিন্দুতে 100 জন মানুষ কাজ করতে চায়, কিন্তু নিয়োগকারী তো W/P1 মজুরিতে 100 জনকে নিয়োগ দেবেন না। তারা ধরে নাও কি 70 জনকে নিয়োগ দিতে পারবে। এ বিন্দুতে 70 জন, কিন্তু বি বিন্দুতে এই যে 100 জন মানুষ রয়েছে, তাহলে এই যে 30 জন মানুষের কিন্তু কোনো কাজ নেই, কিন্তু তারা কাজ করতে ইচ্ছুক আছে, তাদের কাজ নেই এই যে 30 জন মানুষ। এই জন্যই যেহেতু শ্রমের চাহিদার তুলনায় শ্রমের যোগানটা বেশি, তাই অর্থনীতিতে বেকারত্বটা বিরাজ করবে। তাহলে এ এবং বি দুই বিন্দুর একটাতেও কোনো ধরনের কি ভারসাম্য মজুরি নির্ধারণ হয়নি। তাহলে এখন আসো আবার এই যে ই বিন্দুটাই ভারসাম্য, সেটা নিচের দিক থেকেও যদি আমরা আবার প্রমাণ করে দেখাই, যদি প্রকৃত মজুরির পরিমাণ W/P হতে কমে W/P2 করা হয়, তাহলে কি দেখা যাচ্ছে? W/P2 মজুরিতে চাহিদার পরিমাণ কতটুকু? শ্রমের চাহিদার পরিমাণ এই যে ডি পর্যন্ত শ্রমের চাহিদার পরিমাণ। তো যোগানের পরিমাণ কতটুকু? এখান থেকে এই যে সি পর্যন্ত। তাহলে এই যে যোগানের পরিমাণ এতটুকু, চাহিদার পরিমাণ এতটুকু, অর্থাৎ চাহিদার পরিমাণটা বেশি, যোগানের পরিমাণটা কম। যোগানের পরিমাণটা কম হওয়ার কারণ কি এবং চাহিদার পরিমাণটা বেশি হওয়ার কারণ কি? আমরা আগেও বলেছি কি, যখনই প্রকৃত মজুরির পরিমাণ কমবে, নিয়োগকারী কিন্তু বেশি পরিমাণে নিয়োগ করতে চাইবে, কারণ তার টাকা কম দিতে হবে। পূর্বের তুলনায় দেখা গেছে যে পূর্বে যে শ্রমিক 5,000 টাকা বেতনে যে শ্রমিকটা নিয়োগ করতে পারতো, এখন 2,500 টাকা বেতনেও সেই একজন শ্রমিক পাওয়া যাচ্ছে। তাহলে ডাবল শ্রমিক নিয়োগ করতে পারবে 5,000 টাকায় সে। তাই তার পক্ষ থেকে কিন্তু চাহিদাটা বাড়বে, কিন্তু মানুষ কিন্তু কোনোভাবে এই যে কম আর্থিক প্রকৃত মজুরিতে আগের মতো করে যোগান দিতে সম্মত হবে না। তাই শ্রমের যোগানটা এখানে কম দেখাবে, কারণ টাকার পরিমাণটা কম। তাই শ্রমের যোগান যেহেতু কম, শ্রমের চাহিদাটা যেহেতু বেশি, তাহলে বাজারে কি অবস্থা দেখা দেবে? অতিরিক্ত শ্রমিক অতিরিক্ত শ্রমের অবস্থান নির্দেশ করছে। এই যে এখানে যেহেতু শ্রমের চাহিদার তুলনায় শ্রমের যোগানটা কি এখানে কম, শ্রমের চাহিদার তুলনায় এই যে শ্রমিকের যে ঘাটতিটা দেখা দিচ্ছে, অতিরিক্ত শ্রম অথবা ঘাটতি, শ্রমের ঘাটতি, অতিরিক্ত শ্রমের ঘাটতি কথাটা এইভাবে না দিয়ে আমি এভাবে লিখে দিলাম। অতিরিক্ত শ্রমের যে ঘাটতিটা রয়েছে সেটা বোঝাচ্ছে। এখন নিয়োগকারী যতটুকুই চাক না কেন, সে কিন্তু আগের মতো করে কি এখানে শ্রমিক সে পাবে না। এর কারণ হলো সে প্রকৃত মজুরির পরিমাণটা কমিয়ে দিয়েছে, আর যখনই প্রকৃত মজুরির পরিমাণটা কমে যাবে, তখন কিন্তু একজন শ্রমিক কোনোভাবেই কি বেশি পরিমাণ শ্রমিক কাজ করতে সেখানে রাজি হবে না। তাই শ্রমিকের একটা ঘাটতি দেখা দেবে। তাহলে সি এবং ডি কোনো বিন্দুতেই কিন্তু ভারসাম্য মজুরি নির্ধারণ বা ভারসাম্য প্রকৃত মজুরির শ্রমের চাহিদা এবং যোগান সমান হয়নি। তাহলে বোঝা যাচ্ছে নিচের দিক থেকেও এবং উপরের দিক থেকেও কোনো বিন্দুতেই ভারসাম্যটা পাওয়া যায়নি। তাহলে ভারসাম্য বিন্দু কোনটা? ই বিন্দু। ওই বিন্দুটাই ভারসাম্য বিন্দু যেখানে শ্রমের চাহিদা এবং যোগান পরস্পর সমান হতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান এই দুইটা অবস্থা সমান না হবে, ততক্ষণ পর্যন্ত ভারসাম্য পাওয়া যাবে না। এর কারণ হলো যখনই প্রকৃত মজুরির পরিমাণ বাড়ে, তখন কিন্তু নিয়োগকারী কম নিয়োগ করতে চায়, শ্রমিকরা শ্রমের যোগান বাড়িয়ে দেয়। ওই যে একটা অবস্থা, অস্থিতিশীল একটা অবস্থা, সেই অবস্থাটার পরিত্রাণ ঘটানোর জন্য হলেও কি শ্রমের চাহিদা এবং শ্রমের যোগানের পারস্পরিক সমতার প্রয়োজন। এইভাবেই শ্রমবাজারে কি মজুরিটা নির্ধারণ হয়ে থাকে, শ্রমের যোগানের এবং শ্রমের চাহিদার পারস্পরিক প্রতিক্রিয়া, ঘাত প্রতিক্রিয়ার মাধ্যমে যখন কি সমতা উপস্থিত হয়, তখনই ভারসাম্য মজুরি স্তর নির্ধারিত হয়ে থাকে। আশা করি তোমরা সবাই এই যে বিষয়টা খুব ভালোভাবে বুঝেছো। চিত্রটাতে বারবার ফলো করে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে কিন্তু সবাই। এই যে মজুরি নির্ধারণ প্রক্রিয়া, এটার মধ্যে আমি একটা ছোট্ট জিনিস শেষ বলে দিয়ে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত যে প্রকৃত মজুরির কথাটা যে বলা হলো, শ্রমের আমাদের যে অর্থনীতিবিদ, ক্লাসিক্যাল যে অর্থনীতিবিদ জেএম কেন্সের মতে, ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান উভয়টাই নির্ভর করে, চাহিদা ও যোগান,
শ্রমের চাহিদা ও যোগান উভয়টাই নির্ভর করে কি প্রকৃত মজুরির উপর, কিন্তু কেনসের মতে শ্রমের চাহিদা এবং যোগান দুইটা বিষয় প্রকৃত মজুরির উপর না। কেনসের মতে শ্রমের চাহিদাটা, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় মনে রাখা, কেনসের মতে শ্রমের চাহিদাটা নির্ভর করে প্রকৃত মজুরির উপর, কিন্তু শ্রমের যোগানটা মূলত নির্ভর করে আর্থিক মজুরির উপর। শ্রমের যোগান আর্থিক মজুরির উপর নির্ভর করে। শ্রমের যোগান আর্থিক মজুরির উপর নির্ভর করে, কেননা এই বিষয়গুলোর মধ্যে আমি সংক্ষিপ্ত করে আলোচনাটা করে দিচ্ছি। ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা যখন মনে করতেন যে শ্রমের চাহিদা এবং যোগান দুইটাই প্রকৃত মজুরির উপর নির্ভর করে, এটার একটা মূল কারণ হলো তখনকার যুগে যে দাম স্তরটা অর্থনীতিতে বিরাজমান ছিল, আর আজকালকার বর্তমান দুনিয়াতে এসে অর্থনীতির যে বিরাট একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেখানে যে দাম স্তরের যে নির্ধারণ প্রক্রিয়াটা, এর মধ্যে একটা বিরাট ফারাক আছে, অর্থাৎ পার্থক্য অনেকটাই। এর কারণেই কেনস, যিনি আধুনিক অর্থনীতিবিদ বা অনেকটাই কি অর্থনীতির বিশাল একটা পরিবর্তন যিনি এনেছেন, তার মতে এই যে আর্থিক মজুরির উপর নির্ভর করে শ্রমের যোগান, সেটার কিন্তু একটা বিশাল ভালো একটা ব্যাখ্যা রয়েছে। আগের প্রেক্ষাপটে হয়তো বা শ্রমের যোগানটা প্রকৃত মজুরির উপর নির্ভর করতে পারতো, কারণ তখনকার যুগে দাম স্তরটা অতটা বেশি ছিল না, কিন্তু এখনকার যুগে বেতনের তুলনায় দাম স্তরের যে প্রভাবটা, সেটা কিন্তু অনেকটাই, এতটাই যে তুলনা কি বলবো, যে আগে ধরো নাও দাম স্তর পি ইকুয়াল টু ছিল 70, আজকাল আর পি ইকুয়াল টু 100, 120 এরকম হয়ে যায়। তাহলে 120, 130 এরকম যদি পি এর মান থাকে, আর এ দ্বারা যদি প্রকৃত মজুরিকে ভাগ করে দেখানো হয়, ক্রয় ক্ষমতাটাকে বের করা হয়, তাহলে সেখানে কিন্তু অটোমেটিক্যালি আর্থিক মজুরির উপরই শ্রমের যোগানটা নির্ভর করবে। শ্রমিক তখন চিন্তা করবে তার বেতন যতই বেশি হোক তাতেই সে চলবে, অন্যান্য সুযোগ সুবিধা কম হলেও সমস্যা নেই, কিন্তু বেতনটা তার বেশি লাগবে, এই জন্যই এই কথাটা বলা হয়েছে। যাই হোক, আজকে তোমাদের এই পর্যন্তই পড়ানো হোক। আগামী ক্লাসে যে মজুরির যে বিভিন্ন তথ্যসমূহ রয়েছে, এগুলো আমরা পড়িয়ে দেবো, কারণ একটা ক্লাসে এত বেশি পরিমাণ লোড নিলে আবার সমস্যা হয়ে যাবে, তাই আজকে আর ক্লাসটা বাড়াতে চাচ্ছি না। তাহলে অবশেষে আমি বলে দিচ্ছি যে আজকে ক্লাসে সার সংক্ষেপটা আমরা কি পড়লাম। প্রথমত পড়লাম যে শ্রমবাজার সম্পর্কে, প্রথমেই পড়লাম শ্রম বিষয়টা কি, তারপরে শিখলাম যে শ্রমবাজার কাকে বলে, তারপরে কি শেখা হলো মজুরির সাথে রিলেটেড যে খুব গুরুত্বপূর্ণ দুটো ধারণা, প্রকৃত মজুরি এবং আর্থিক মজুরি। তারপরে শ্রমবাজারে যে মজুরি নির্ধারণ প্রক্রিয়া সেটা পড়লাম, সেটার সাথে রিলেটেড যে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান, এবং শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান চিত্রের মাধ্যমে কিভাবে বোঝানো যায় বা কিভাবে দেখানো যায় সেটাও আমরা দেখিয়ে দিলাম, এবং শ্রমের চাহিদা এবং শ্রমের যোগানের মাধ্যমে বিশেষ করে শ্রমের যোগানের যে পশ্চাৎগামী রেখাটা সেটাও আমরা বুঝালাম, এবং এর মাধ্যমে শ্রমের চাহিদা এবং যোগানের সমতার মাধ্যমে কিভাবে মজুরি নির্ধারণ করা হয় সেটাও আমরা অবশেষে দেখিয়ে দিলাম। আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা আজকের পাঠটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। যদিও তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা এখানে বলে রাখি যে তোমরা সমাজকর্ম বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগ 3 বিভাগে সম্মিলিতভাবেই কলেজে যেহেতু ক্লাসটা করো। সমাজকর্ম বিভাগের বইটার নাম কি? অর্থনীতি ও উন্নয়ন, এবং হিসাব বিজ্ঞান বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগের বইটার নাম কি? ব্যষ্টিক অর্থনীতি। বইয়ের নামে যেহেতু তফাৎ, তোমরা তো জানো ভিতরের অধ্যায়েও কিন্তু তফাৎ আছে, কিন্তু এই যে শ্রম ও বাজার যে অধ্যায়টা, যা সমাজকর্মের অর্থনীতি উন্নয়ন বিষয়টাতে কি ছিল, এটা ছিল শ্রম ও উৎপাদনশীলতা। এই দুইটা বিষয় কিন্তু মূলত একই, তাই সমন্বিতভাবে পড়ানোর আজকে চেষ্টা করলাম। নেক্সট ক্লাসেও যা বোঝাবো সেটাও সমন্বিতভাবে যতটা ফল দেবে সেটাই কিন্তু বোঝানোর চেষ্টা করবো। তাহলে আশা করতে পারি যে তোমরা খুব ভালোভাবে বুঝেছো। এই সম্বন্ধে যদি তোমাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থেকে থাকে, বা ক্লাস যদি কোনো জায়গাতে একটু না বুঝে থাকো, যে কোনো ধরনের প্রশ্ন তোমরা কি কমেন্ট বক্সে করতে পারো, নিচে কমেন্ট বক্স দেওয়া আছে সেখানে করতে পারো। তাছাড়া কলেজের যে পেজ আছে সেখানেও সরাসরি প্রশ্নটা করতে পারো। তাছাড়া ভিডিওর মধ্যে আমার নাম্বার দেওয়া থাকে, এবং অন্যান্য স্যারদের যে অর্থনীতির সাজেশনের মধ্যে অন্যান্য স্যারদের নাম্বারও দেওয়া আছে, তোমরা অন্যান্য স্যারদের কাছেও কি নিজেদের প্রশ্নটা করে নিতে পারো। কোনো ধরনের সমস্যা থাকলে নিজেদের মধ্যে সমস্যাটা না রেখে নিজেরা যদি প্রশ্নের মাধ্যমে সেটা সমাধান করে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই ভালো হবে। তাছাড়া অন্যান্য সাবজেক্টের মতো অর্থনীতিতেও গুরুত্বটা দেওয়া উচিত, তাই এই সাবজেক্টের উপর গুরুত্বটা মাথায় রেখে তোমরা তোমাদের মতো করে সব বিষয়ে ভালোভাবে এগিয়ে যাও এবং এই সাবজেক্টে একটু ভালোভাবে মনোযোগ দাও, এবং আশা করি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ইনশাল্লাহ আবার দেখা হবে দ্বিতীয় পার্টটা নিয়ে।
সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।